চলো শুরু করি। গত ক্লাসে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেখছি, রাইট? সো অগ্রগামী তরঙ্গের সমীকরণ পর্যন্ত দেখে ফেলছি, মানে বেশ অনেকটুকুই হয়ে গেছে। চলো দুই একটা প্রবলেম করে তারপর সামনে আগাই, কেমন? চ্যাপ্টারটার প্রবলেমের সংখ্যা খুব কম, তো বুঝি নাই ম্যাথগুলা এগুলোর উপরে যতটুকু পড়েছি ওটুকুর উপরে দুই একটা আমরা ম্যাথ দেখি। চলো, তো একেবারে সিম্পল প্রবলেম। এটা এখানের মধ্যে দেওয়া আছে, লিখো, তোমরা লিখো যে তিনটি সুর শলাঙ্কার কম্পাঙ্ক, একটু লিখে ফেলো প্রশ্নটা। তিনটি সুর শলাকার কম্পাঙ্ক, তিনটি সুর শলাকার কম্পাঙ্ক, শলাকা, শলাকা মানে তারিবা শলয়াকার কয়াকার, এই যে কম্পাঙ্ক যথাক্রমে 123 হার্টজ, 369 হার্টজ, আর ফাইনালি 615 হার্টজ। এরা বায়ুতে যে তরঙ্গ সৃষ্টি করে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। এরা বায়ুতে যে তরঙ্গ সৃষ্টি করে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। সেটাকে গাণিতিক সমস্যা এক বা অনুপাতে নির্ণয় করো। একেবারে সিম্পল কোয়েশ্চেন স্যার, একেবারে সিম্পল কোয়েশ্চেন। তোমাকে যখন বলতেছে কম্পাঙ্কগুলো দিয়ে বায়ুতে যে এর সৃষ্টি করবে, বায়ু যেহেতু একই মাধ্যমে তিনটা সুর শলাকা দিয়ে কাজ করতেছি, ভি একই হবে। ভেরি গুড। তাহলে ধরি তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ ভি, তো হ্যাঁ সবার জন্য একইটাই, সবার জন্য একইটাই, কারণ সবাই একই মাধ্যমে আছে। মাধ্যম যেহেতু একই, তরঙ্গের বেগও একই হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, দেখো স্যার, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত λ1 is to λ2 is to λ3। এটাকে আমরা কি পাই দেখো তো স্যার, এটাকে আমরা পাচ্ছি বি ইকুয়াল টু এফ ল্যামডা, ছিল না স্যার? তাহলে ল্যামডা ইকুয়াল টু কী হবে? বি বাই এফ হবে না? ওকে, তাহলে আমরা এখানে কি করব? বি বাই এফ করব। বি বাই এফ ওয়ান ইজ টু ভি বাই এফ টু ইজ টু বি বাই এফ থ্রি করে দিব, অঙ্ক হয়ে যাবে। বি সবার থেকে কাটাকাটি চলে যাবে স্যার এখন। কেন? কেন অনুপাত, অনুপাত থেকে আমরা সমানুপাতিক কোনো ধ্রুবক থাকলে, আনুপাতিক কোনো ধ্রুবক থাকলে আমরা এটাকে বাদ দিয়ে ফেলতে পারি। বাদ দিয়ে আমরা লিখতে পারবো 1 বাই 1 2 3 is to 1 বাই 369 is to 1 বাই 615 করে ফেলে। অনুপাত কত আসে বলো? সো লসাগু নিয়ে আমাদের কাজ করতে হয়। আমাদের লসাগু নিয়ে কাজ করতে হবে। এই দিনটা লসাগু নিয়ে সেই লসাগু দিয়ে গুণ করে দাও। 123 369 615 লসাগু নিয়ে গুণ করে দাও। 15 5 3 আসে। $1890, এদের লসাগু হচ্ছে 1890। লসাগু নিয়ে গুণ করে দিলে হয়ে যায়, বুঝছো স্যার?
ঠিক আছে, বুঝি নাই আসছে? ওকে, ভেরি গুড। তাহলে আরেকটা লিখো স্যার, কুইক লিখো। গাণিতিক সমস্যা তোমরা 2 লিখো, গাণিতিক সমস্যা 2 করো। দেখো যে বায়ু ও পানিতে 300 হার্জ কম্পাঙ্কের একটি শব্দের, বায়ু ও পানিতে 300 হার্জ কম্পাঙ্কের একটি শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 4.16 এই যেটা মিটার, তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 4.16 মিটার। বায়ুতে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড হলে, বায়ুতে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড হলে পানিতে কত? পানিতে শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ কত? তাহলে আমাকে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে 300 হার্জ কম্পাঙ্কটা সেম না, এখানে ফিক্স না স্যার। তাহলে আমরা এখানে গিভেন তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য, আমাকে একটু বলো পানিতে তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে না বায়ুতে তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে? পানিতে b = f ল্যামডা, একই যদি f হয়, b যেখানে বেশি ল্যামডা সেখানে বেশি, তো b বেশি পানিতে, তাহলে ল্যামডা বেশি হবে পানিতে। ভি বেশি পানিতে, ল্যামডা বেশি হবে কি পানিতে। এদিকে দেখো, তাহলে ল্যামডা ওয়াটার মাইনাস ল্যামডা এয়ার ইকুয়াল টু কত স্যার? 4.16। বুঝছো আমার কথা? এটা মনে রাখবা, পানিতে কিন্তু তোমার এটা বেশি, কেন? পানি বেশি ঘন, যত বেশি ঘন তত বেশি মানে বেগ হয়, বুঝতে পারছো? কঠিন পদার্থে সবচেয়ে বেশি শব্দের বেগ হয়, বুঝছো? তাহলে এখানে একটু বলো তো স্যার দেখি আমরা কি করতে পারি? b = f ল্যামডা, ল্যামডা = b বাই f, b ওয়াটার ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি মাইনাস b এয়ার ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা 1/f যদি এবারে কমন নিয়ে ফেলি, b ওয়াটার মাইনাস b এয়ার ইকুয়াল টু 4.16 f পাবো। সুতরাং v ওয়াটার ইকুয়াল টু কি পাবো? 4.16 ইন্টু f এর মান কত? 300, ফ্রিকোয়েন্সি আমাদের 300 দেওয়া ছিল, প্লাস এটা কত? তার 352 কত আসছে? বরাবর 1600। সাবাস। আনসার হয়ে গেছে। এটা খুবই সিম্পল কিছু প্রবলেম, এইগুলা তোমার ধরো MCQ স্টাইলে চলে আসতে পারে। ইউজুয়ালি আসে না, এত সহজ আসে না গতে, এত সহজ গতে দেওয়া মানে এগুলো তোমরা বাচ্চাকাল ইন্টারেক্ট করছো, এটারই প্রবলেমগুলা। জাস্ট আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, অ্যাডমিশন আসতে পারে, অ্যাডমিশনের MCQগুলোতে আসতে পারে, অ্যাডমিশনে MCQ হিসেবে আসে। তারপর আরেকটা প্রবলেম লিখো স্যার, 3 নম্বরটা লিখো তো স্যার, 3 নম্বর গাণিতিক সমস্যা লিখো। কোনো মাধ্যমে, মানে মাধ্যমে কি বুঝতে পারছো? কোনো মাধ্যমে, তুমি পাশের জন থেকে দেখে লিখবা আর কি।
কোনো মাধ্যমে 480 হার্টজ ও 320 হার্টজ, কোনো মাধ্যমে এই যে দেখো 480 হার্টজ ও 320 হার্টজ কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গের দুটি শব্দের লিখো কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে পার্থক্য 2 মিটার হলে মাধ্যমে শব্দের বেগ কত? মাধ্যমে শব্দের বেগ কত? সরি, গাণিতিক সমস্যা 3, গাণিতিক সমস্যা 3 হিসেবে করবো আমরা। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত দেওয়া আছে স্যার আমাদেরকে? 2। আমাকে একটু বলো তো স্যার, এখানে আমার বেগ সেম, b ইকুয়াল টু এফ ল্যামডা, এখানে আমাদের স্যার বেগ সেম। বেগ যদি আমাদের সেম হয় তাহলে ল্যামডা কোনটা বড় হবে? বেগ যদি আমার সেম হয় ল্যামডা কোনটা বড় হবে? ফ্রিকোয়েন্সি যার বড় তার নাকি ছোট যার তার? ছোটটা, কারণ ল্যামডার সাথে ফ্রিকোয়েন্সির সাথে ল্যামডা ইকুয়াল টু যে বি বাই এফ, তাহলে ভি যদি সেম হয় ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই এফ। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে উল্টাটা হবে এখানে। তাহলে স্যার 480 মানে আমাদের f1 এর জন্য ছোট হবে, f2 এর জন্য বড় হবে। তাহলে ল্যামডা 2 আমরা লিখব ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইকুয়াল টু 2 মিটার। তাহলে আমাদের v ডিভাইডেড বাই f1 কত? f2 কত স্যার? তাহলে আমরা v ইকুয়াল টু সুতরাং লিখতে পারি কি স্যার? 2 ডিভাইডেড বাই 1 বাই 320 মাইনাস 1 বাই 480, নাকি স্যার? করে ফেলে আনসার এটা চলে আসছে, একেবারে লাইনে লাইনে হয়ে গেছে। এখানে কি করছি? বি কমন নিয়ে নিছি, বি কমন নিয়ে নিছি দুই থেকে। 1 বাই f2 ডিভাইড বাই 1 বাই f2 মাইনাস 1 বাই f1, এটা দিয়ে ভাগ করছে, কত আসছে? 1920 মিটার পার সেকেন্ড হয়ে গেছে অঙ্ক। এক নিঃশ্বাসে এক একটা অঙ্ক করবো আমরা, এরকম একটা অবস্থা। এবার আরেকটা প্রশ্ন লিখো। প্রশ্নগুলো কাছাকাছি কিন্তু আসলে ভাই খুব আছে, ইন্টারেস্টিং প্রশ্ন আছে স্যার। লিখো স্যার, দুটি সুর শলাকার কম্পাঙ্কের পার্থক্য, দুটি সুর শলাকার কম্পাঙ্কের পার্থক্য 218 হার্টজ। দুটি সুর শলাকার কম্পাঙ্কের পার্থক্য 218 হার্টজ। কম্পাঙ্কের পার্থক্য বলে দিছি এবারে, হ্যাঁ, মানে এফ মাইনাস এফ, আমরা সেটা f1 আর 2 হবে, আমরা এটা পরে দেখতেছি। তো বাতাসের শলাকা দুটি যে তরঙ্গ উৎপন্ন করে, বাতাসে শলাকা দুটি যে তরঙ্গ উৎপন্ন করে, বাতাসে শলাকা দুটি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটির দুটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, একটির দুটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অপরটির 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। অপরটির 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। লিখছো? লিখো শলাকা দ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করো। শলাকা দ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করো, মানে এর কম্পাঙ্কগুলো বের করতে বলছে। তো এখানে একটির মানে প্রথমটার আমাকে কি বলছে?
এখানে একটা এই ধরনের রিলেশন দেওয়া আছে, এটাকে আমরা একটা সাইড করে লিখি। আমাদের এখানে দেওয়া আছে 2 ইন্টু ল্যামডা 1 ইকুয়াল 3 ইন্টু ল্যামডা 2। একটার 2টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আর একটার 3টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সমান। এখানে তাহলে আমার একটু বড় তো স্যার, ল্যামডা 1 বড় না ল্যামডা 2 বড়? ল্যামডা 1 বড় স্যার, ল্যামডা 1 বড়। ল্যামডা 2 এর একটা একের চেয়ে বড় সংখ্যার গুণিতক, তার মানে ল্যামডা 1 বড়। ল্যামডা 1 যদি বড় হয় তাহলে এফ কোনটা? F2 বড় না F1 বড়? F1 কেন বড় হবে, F2 না? বি যদি আমার সেম হয়, বি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ ইকুয়াল টু আমাদের কি হয়, ভি বাই ল্যামডা। ভি যদি আমার সেম হয়, এফ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, তাহলে F2 মাইনাস F1 হবে। এটা বারবার করে বলতেছি আমি তোমাদেরকে, তোমরা বারবার ভুল করতেছো। তাহলে এটা এখানে আমরা এটা লিখব। লিখার পরে তার দেখো আমরা ভি বাই ল্যামডা 2 মাইনাস ভি বাই ল্যামডা 1 ইকুয়াল টু 218 লিখতে পারি, লিখতে পারি? আচ্ছা, দুইটাকেই যদি আমরা এবারে ল্যামডা 2 তে নিয়ে যাই, অর্থাৎ এখানে যদি আমরা লিখতে পারবো ভি বাই ল্যামডা 2, এখানে যদি ইজিলি একটু কমন নিয়ে ফেলি তাহলে আমার কি থাকতেছে 1 মাইনাস 1/3/2 মানে 2/3। বুঝছো স্যার? এটা লিখা যায়, এই লাইনটা বুঝছো সবাই? আচ্ছা, আমাকে স্যার কম্পাঙ্ক বের করতে বলছে না? এই যে কম্পাঙ্কটা বের হয়ে গেছে। বি বাই ল্যামডা 2 মানে কি? বি বাই ল্যামডা 2 মানে কি? কথা বলো না। বি বাই ল্যামডা 2 মানে F2, বি বাই ল্যামডা 2 মানে F2 ইন্টু 1/3 ইকুয়াল টু 218। সুতরাং F2 ইকুয়াল টু কি হবে স্যার? 654। তাহলে F2 পেয়ে গেছে, F1 ও পেয়ে যাবে না স্যার? F1 কি হবে স্যার? এখান থেকে শুরুর এক্সপ্রেশন থেকে যদি বলি, F1 ইকুয়ালটা হবে 654 থেকে তোমার হচ্ছে 218 বিয়োগ যাবে, কত আসে? 400 কত? শিওর 430? 54 থেকে, হ্যাঁ 436। সাবাস, বুঝছো? আমার এই প্রবলেমটা বুঝতে পারছো? এটা হচ্ছে গাণিতিক সমস্যা 4। আমাদেরকে স্যার কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে, আরেক পাশে হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ইয়ে দেওয়া আছে, ঠিক আছে? সো দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখবো। এটা থেকে আমরা ল্যামডার একটা বের করে রাখছি। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য থেকে আমরা ভি দিয়ে এটাকে ভেঙে নিলাম, বি বাই ল্যামডাতে ভেঙে নিলাম। নেওয়ার পরে এখানে 2টা ল্যামডা আছে, ল্যামডার সম্পর্ক থেকে ল্যামডা B2 না F2টা স্যার। এখানে ল্যামডা 1 বড় না ল্যামডা 2 বড়? ল্যামডা 1 বড়। ভি যদি কনস্ট্যান্ট থাকে, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভি যদি কনস্ট্যান্ট থাকে, আমরা এটা বায়ু মাধ্যমে করতেছি না একই মাধ্যমে করতেছি? একই মাধ্যমে করলে বি কনস্ট্যান্ট। বি যদি কনস্ট্যান্ট থাকে, আমরা কি পড়ছি স্যার? আমরা এই সূত্রটা বারবার এটা দেখাচ্ছিলাম যে বি ইকুয়াল এফ ল্যামডা, তাহলে আমরা এফ ইকুয়াল কি লিখতে পারি? বি বাই ল্যামডা লিখতে পারি। বি যদি কনস্ট্যান্ট হয়ে যায় স্যার, এফ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ল্যামডা 2 যদি বড় হইলে তাহলে F1 বড় ছোট হয়ে যাবে, F1 বড় হয়ে যাবে। উল্টা, ব্যস্তানুপাতিক, উল্টা সম্পর্ক। বুঝছো? এটা লাগলে লিখে রাখো স্যার পাশে, এই জিনিসটা লাগলে লিখে রাখো পাশে। তাহলে এভাবে আমরা সলভ করে নিয়ে আসছি। এবার আরেকটা প্রশ্ন লিখো। লিখছো? তোলা হয়ে গেছে? বিদ্যুৎ গতিতে তোলো প্রশ্ন। আলোর গতি পারবা না, চাইলেও পারবা না আলোর গতি।
বিদ্যুতের গতি নেই না, স্পেসিফিক মানে আমি জানি না কত। আচ্ছা এখন দেখো স্যার, নেক্সট কোয়েশ্চেনটা লিখো। নেক্সট কোয়েশ্চেনটা লিখলে আমাদের এখানে কি হচ্ছে দেখো, 0.325 মিটার ব্যবধানে, 0.325 মিটার ব্যবধানে, এই যে 0.325 মিটার ব্যবধানে অবস্থিত তরঙ্গের দুটি কণার মধ্যে, অবস্থিত তরঙ্গের দুটি কণার মধ্যে, তার মানে দুইটা কণার ব্যবধান দেওয়া আছে, একটা তরঙ্গের দুটো কণার ব্যবধান দিয়ে দিয়েছে তোমাদেরকে। সো 0.325 ব্যবধান অবস্থিত তরঙ্গের দুটি কণার মধ্যে দশা পার্থক্য 3.14 রেডিয়ান, রেডিয়ান লিখবা RAD, রেড, ঠিক আছে। দুটি কণার মধ্যে দশা পার্থক্য 3.14 রেডিয়ান। তরঙ্গ উৎসের কম্পাঙ্ক, তরঙ্গ উৎসের কম্পাঙ্ক 512 হার্টজ, তরঙ্গ উৎসের কম্পাঙ্ক 512 হার্টজ হলে মাধ্যমে তরঙ্গের বেগ কত? মাধ্যমে তরঙ্গের বেগ কত? স্যার তরঙ্গের বেগের জন্য এটা আমাদের গাণিতিক সমস্যা কত, 5 নাকি স্যার? গাণিতিক সমস্যা 5। স্যার শোনো, আমাদের কি বের করতে বলছে? বেগ বের করতে বলছে। বেগের জন্য আমার কি কি লাগে বলো তো স্যার দেখি? কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য। আমাকে কম্পাঙ্ক বলে দিছে না স্যার? কম্পাঙ্ক বলে দিছে কি না? কম্পাঙ্ক বলে দিছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারলে হয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য ডিরেক্ট দেয়া নাই। ফিজিক্সে আমি তোমাদেরকে বারবার বলি, ফিজিক্সে 3 ধরনের ডাটা, ডিরেক্ট ডাটা, ইনডিরেক্ট ডাটা, প্যাসিভ ডাটা। এখানে তোমাকে একটা প্যাসিভ ডাটা দিয়ে দিছে। তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য সরাসরি না দিয়ে অতিরিক্ত কিছু ইনফরমেশন দিছে। কি কি দিছে বলো তো দেখি স্যার? দশা পার্থক্য দিছে, পথ পার্থক্য দিছে। দুইটার বিন্দুর মধ্যে ব্যবধান বলছে না স্যার? এই ব্যবধানটা হচ্ছে তোমার কি? পথ পার্থক্য। তাহলে এটা হচ্ছে কি আমাদের পথ পার্থক্য। পথ পার্থক্য আর কি? পথ পার্থক্য মানে হচ্ছে এই যে তরঙ্গের এই একটা বিন্দু, এই আরেকটা বিন্দু, দুইজনের মাঝখানে যে দূরত্ব, এটাই পথ পার্থক্য। এভাবে লিখে রাখো তোমরা, এভাবে এখানে লিখে রাখো। এই যে এখানে বিন্দু, এটাকে এ বিন্দু বলো, এটাকে বি বিন্দু বলো। এটা হচ্ছে পথ পার্থক্য। পথ পার্থক্য তোমাকে এটা দিয়েছে। দশা পার্থক্য 3.14 দিছে নাকি স্যার? দশা পার্থক্য কত দিছে? এই সূত্র দেখো স্যার। তাহলে এখান থেকে আমরা ল্যামডা বের করতে পারবো, কারণ আমরা জানি কি জানি আমরা স্যার বলো দেখি? তো পথ পার্থক্য ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু, সরি দশা পার্থক্য ইকুয়াল টু, এটা পথ পার্থক্য লিখে বসে আছি আমি। দশা পার্থক্য ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এটা মনে রাখবা। দশা পার্থক্য আর পথ পার্থক্য সম্পর্ক এটা। এখানে আমরা 3.14 বসাবো, এখানে আমরা 2 ইন্টু, দেখো এটা দেখলে স্যার কিন্তু তোমাকে ইচ্ছা করে একটু বলতেছে তুমি এটাকেও 3.14 ধরে নিতে পারো। তাহলে পাইটাকে আমরা 3.14 এর উপর আর বেশি কিছু লিখবো না। আর ল্যামডা থেকে যাবে, পথ পার্থক্য কত দেওয়া আছে? 0.325। এখানে এটা যাবে কাটা। তাহলে সুতরাং ল্যামডা ইকুয়াল টু কত চলে আসছে স্যার? 0.75 মিটার চলে আসছে। কিরকম? দশা পার্থক্য ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এটাই সূত্র। দশা পার্থক্য জিনিসটা কি? দশা তোমাদেরকে বুঝাইছিলাম না? এই যে এটার যদি বৃত্তের সাথে তুলনা করো, বাম পাশে এঁকে দেখেছিলাম, এটাকে যদি তুমি বৃত্তের সাথে তুলনা করো, যেই বিন্দুতে আসবে, এটাকে বৃত্তের সাথে তুলনা করে যেই বিন্দুতে আসবে সেই বিন্দুর এটাকে দশা কোনটাকে দশা বলতেছিলাম? রেডিয়ান দিয়ে আগে চ্যাপ্টারে পড়াইছি, ওইটাই। বুঝছো আমার কথা? দশা কিন্তু কোণের পার্থক্য আর কি। হ্যাঁ
এটা আমরা আচ্ছা এই জিনিসটা আমরা কোথা থেকে পাই বলো তো দেখি স্যার, তোমরা একবার চিন্তা করে দেখো তো, এই যে শুরুর বিন্দু থেকে তরঙ্গ যেখানে শেষ হয় এদের মধ্যে পথ পার্থক্য কত? একটা ল্যামডা না? আচ্ছা, তার এইটুকু অংশের মধ্যে দশা কতটুকু পার্থক্য? 2s পরিমাণ না স্যার? তাহলে তো তোমরা চিন্তা করে দেখো 2s/λ এই রেশিওটা সবসময় কি থাকবে? সেম থাকবে। 0.65 আসে, ও 65 হবে। তাহলে স্যার একটু ভুল করে ফেলছে, আর কি কোশ্চেন করতে 0.65 হবে। 65 এটা হয়ে গেছে। সুতরাং ব্যাক ইকুয়াল টু কি করবো? f ল্যামডা। f কত দেওয়া আছে বাচ্চারা? f কত দেওয়া আছে? 512। 512 ইন্টু 0.65 308 মিটার পার সেকেন্ড। পানি দাও করে ফেলো। আচ্ছা, দ্রুত দ্রুত আর 3টা অঙ্ক করে আমরা আরেকটু ইম্পর্টেন্ট অঙ্ক করবো। 3-4টা অঙ্ক করা লাগবে, জন্য দ্রুত করো। ছোটো ছোটো অঙ্কগুলো করবো। অঙ্কগুলো ছোটো ছোটো, প্রশ্ন তুলতে যতক্ষণ সময় লাগে, আর কিছু না। এটা বুঝতে পারছো কিনা বলো? একেবারে সিম্পল না স্যার? তোমরা এইভাবে দেখতে পারো, এই যে বললাম কি দশা পার্থক্য ডিভাইডেড বাই পথ পার্থক্য করো। দশা পার্থক্য 2s² হলে পথ পার্থক্য হয় ল্যামডা। তোমরা সেটা দিয়ে মানে ওইটাকে ঐকিক নিয়মে করে করেও করতে পারো। এইটুকু অংশ আমরা জানি, দশা পার্থক্য হয়ে যায় 2s² পরিমাণ, আর পথ পার্থক্য এখানে কত? ল্যামডা। এক তরঙ্গ দৈর্ঘ্য সমান, সেটা মুখস্থ রাখবা। আচ্ছা, এবারে প্রশ্ন লিখো স্যার। এটা গাণিতিক সমস্যা 5 গেল। 6 নম্বরটা লিখো স্যার। একটি শব্দ তরঙ্গ বায়ুতে, একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে 1020 মিটার দূরত্ব অতিক্রম করে। একটি শব্দ তরঙ্গ 3 মিনিটে 1020 মিটার দূরত্ব অতিক্রম করে বায়ুতে। 1020 মিটার। একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে 1020 মিটার দূরত্ব অতিক্রম করে। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে পর্যায়কাল কত? শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে পর্যায়কাল কত? তরঙ্গ দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার হয় তাহলে পর্যায়কাল কত বের করতে বলা হয়েছে। এটা মানে হচ্ছে 0.5 মিটার। স্যার আমাকে 3 মিনিটে কত পথ যায় সেটা আমাদেরকে বলে দেওয়া আছে। স্যার পর্যায়কাল বের করতে বলছে। পর্যায়কাল মানে টি বের করতে বলছে। স্যার টি মানে কি? 1/f না? 1/f মানে কি? f ইকুয়াল টু কি? b/λ না স্যার? তাহলে এটা λ/b হবে না স্যার? তাহলে আমার এখানে λ/b লাগবে। এটা সবসময় মনে রাখবা। f ল্যামডা সম্পর্ক আছে, আর টি বের করতে হলে অবশ্যই এখানে আমার কি এফ এর মাধ্যমে আসতে হবে। বোঝাই যাচ্ছে? এফ থেকে বের করতে হবে। এফটাকে উল্টাই দিছি। এফ মানে b/λ, এখানে λ/b করে দিছি। একেবারে সিম্পল স্যার, আর কিছু না। এখন ল্যামডা আমাদেরকে দেওয়া আছে 0.5। বি কোথা থেকে পাবো? বি আমরা সাইডে বের করে নিই। বি এর জন্য আমাকে সরণ সময় দেওয়া আছে স্যার। সরণ ডিভাইডেড বাই সময়। সময়কে আমার সেকেন্ডে বসাতে হবে স্যার। 180। 1020কে 180 দিয়ে ভাগ করো। 1020কে 180 দিয়ে ভাগ করো। হ্যাঁ হ্যাঁ, s = bd দিয়ে করছে তো। b = s/t না? ওটাই তো, ভেরি গুড, তুমি ঠিকই ধরছো। কিন্তু আমি একটু শর্টকাট করছি আর কি স্যার। s = যদি vt হয় তাহলে v = কি হয়? s/t না স্যার? ওটাই। হ্যাঁ, ভেরি গুড। ওই যে দূরত্ব বাই সময়। এই জন্য সূত্র আকারে মনে রাখি মাথায় রাখবা কি? দূরত্ব বাই সময় মানে
সমবেগে হইলে দূরত্ব বাই সময়। শব্দের বেগ সমবেগ, তরঙ্গের বেগ সমবেগ। আমরা বলছিলাম না একই মাধ্যমে বেগ সবসময় ধ্রুব থাকে, তো বেগ সমবেগ এখানে। লিখছো স্যার? কত আসছে? 6666 5.667 এই তো। উল্টে দিলে কত আসে স্যার? 0.08 সেকেন্ড। এরকম কেন আসছে? এত কম সময়, এটাই খুব খুব কম। ঠিক আছে, ওকে বাচ্চারা। এরপরে আরেকটা প্রশ্ন লিখো। কোনো একটি মাধ্যমে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক 480 হার্টজ। কোন একটি মাধ্যমে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক 480 হার্টজ। লিখছো 480 হার্টজ। তারপরে আমাকে কি বলছে বলো দেখি স্যার? তরঙ্গস্থ পরপর দুটি, তরঙ্গ লিখো, তারপর দন্ত স বড় থ। তরঙ্গস্থ পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব, দুটি এই যে নিস্পন্দ বিন্দুর দূরত্ব, লিখো না, তারপর বুঝাই দিচ্ছি। বিন্দুর দূরত্ব, নিস্পন্দ বিন্দুর দূরত্ব 0.346। নিস্পন্দ বিন্দুর দূরত্ব 0 মিটার। মাধ্যমে তরঙ্গের বেগ কত? মাধ্যমে তরঙ্গের বেগ কত? বুঝছো না? এই বুঝাই দিচ্ছি। এদিকে খেয়াল করো স্যার। এই বাচ্চারা, তরঙ্গ এদিকে দেখো। এই যে এগুলাকে বলা হচ্ছে নিস্পন্দ বিন্দু। এই যে না, যেগুলা হচ্ছে তোমার একেবারে লাইনের মধ্যে আছে। হ্যাঁ, দেখো কথা বলো না। এরপর এদিকে দেখো, এইগুলো সবচেয়ে কম স্মরণ না, স্মরণ যখন শূন্য আর কি, যে বিন্দুগুলোতে স্মরণ শূন্য। আচ্ছা, যেই বিন্দুগুলোতে স্মরণ সর্বোচ্চ হয়, এই যেগুলোর ক্ষেত্রে এটাকে বলা হয় সুস্পন্দ বিন্দু। কি বলা হয়? সুস্পন্দ বিন্দু। হ্যাঁ, উচ্চারণ তো তাই হবে। সু বললে তো তালিবাস্য হয়ে যায়, এটা সুস্পন্দ বিন্দু। ঠিক আছে, নিস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের তরঙ্গের হিসাব। তার মানে আমার এখানের মধ্যে পরপর দুটি নিস্পন্দ বিন্দু মানে কি দেখো তো বাচ্চারা, একটু খেয়াল করো। পরপর দুটি নিস্পন্দ বিন্দু মানে হচ্ছে তরঙ্গের অর্ধেক তরঙ্গ না স্যার? তো দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব, এই যে এখানে লিখি, দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব সমান এটা দেওয়া আছে। তার মানে এটা মানে কি λ/2 দেওয়া আছে না স্যার? তো সুতরাং ল্যামডা ইকুয়ালটা কি হয়ে যাবে আমাদের? 692 মিটার।
বুঝছো স্যার? দুটি নিস্পন্দ বিন্দু দূরত্ব দেওয়া আছে, তার মানে দুটি নিস্পন্দ বিন্দু দূরত্ব মানে কি ল্যামডার অর্ধেক না? এই পুরোটা দেখো না স্যার, এই পুরোটা ল্যামডা, তার অর্ধেক হচ্ছে দুটি নিস্পন্দ বিন্দু দূরত্ব। তুমি যে কোনো জায়গায় নিতে পারো, এটা নাও এটা নাও এটা নাও, সেম কথা। দুটি নিস্পন্দ বিন্দু, কিংবা তোমাকে যদি দুটি সুস্পন্দ বিন্দু বলতো তাহলেও কিন্তু দূরত্ব কি হতো? λ/2 হতো। আচ্ছা, যদি বলে যে পরপর একটি সুস্পন্দ এবং একটি নিস্পন্দ বিন্দু দূরত্ব, তার মানে কিন্তু λ/4। দেখো, একটি নিস্পন্দ একটা সুস্পন্দ, একটা সুস্পন্দ একটা নিস্পন্দ, দূরত্ব কত? 4/1 4/1, তখন কিন্তু λ/4 দিয়ে করতাম। বুঝছো? এই কথাগুলো মাথায় থাকবে স্যার। বুঝি নাই? মৃত ভার কোথায় কোথায়? মৃত ভার কাকে বলে? অসহভারের কথাই বলতেছে মনে হয়, এরকম। হ্যাঁ, মানে ওই ডেড ওয়েট বলতেছে আর কি, ডেড ওয়েটের বাংলা মৃতকার করতেছে আর কি। এই যে বলো না, তোমরা যারা জিম করে তাদের কথা কোন শুনছো, ডেথ লিফটিং বলে। তার মানে সে যতটুকুই তুলতে পারে ওটা পুরোটা একবার তোলার চেষ্টা করে, তাদের এটা প্র্যাকটিস থাকে এবং তার ওয়েট মাসেল সব কিছু বিবেচনা করে সে ম্যাক্সিমাম ধরো তুলতে পারবে 200 কেজি। ওই 200 কেজি একবার তুলবে, পুরো বেল্ট টেল্ট পরে 200 কেজি একেবারে তুলে তারপর ছেড়ে দিবে। দ্যাট ইজ ডেড লিফটিং। তো ওই হিসাবে তুমি বলতে পারো যে একেবারে ম্যাক্সিমাম যে ইয়াটা আর কি ভার দেওয়া যায়, হইতে পারে। কিন্তু আমি মৃত ভার, ডেড ওয়েট বা মৃত ভার এই কথাটা শুনি নেই। হইতে পারে, ওইটাই সেম জিনিসই। বুঝতে পারছি, ওই সেম জিনিসই, ডেড ওয়েট এটাই বোঝাচ্ছে। আচ্ছা, প্রশ্নটা কি বলছে একটু বলো। এই বাচ্চারা, এই প্রশ্নটা কি বলছে একটু বলো। মাধ্যমের ল্যামডা পেয়ে গেছি, কম্পাঙ্ক দেওয়া আছে, বের করতে পারবো না স্যার? বি ইকুয়াল টু এফ ল্যামডা। এফ কত? 400 দেওয়া আছে নাকি? 480 ইন্টু 0.692, যা আসে কত আসে? 332.16 মিটার পার সেকেন্ড। বাস, শেষ। এবারে যাও, এবার আরেকটা প্রশ্ন লিখো, কুইক করো স্যার। পি ও কিউ দুটি মাধ্যমে শব্দের বেগ, এটা কত নম্বর গেল স্যার? 7 গেছে স্যার, এটা 7 গেছে। এখন 8 লিখো, 8 নম্বরটা করো। পি ও কিউ দুটি মাধ্যমের শব্দের বেগ, পি ও কিউ দুটি মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড এবং 350 মিটার পার সেকেন্ড। এবং 350 মিটার পার সেকেন্ড, 300 মিটার পার সেকেন্ড এবং 350 মিটার পার সেকেন্ড। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে, হ্যাঁ 0.1 মিটার হলে সুর চলাকার 50 কম্পনে, সুর চলাকার 50 কম্পনে, সুর চলাকার 50 কম্পনে শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে? সুর চলাকার 50 কম্পনে শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে? সুর চলাকার 50 কম্পনে শব্দ কত দূর যাবে? ওকে, তো এখানে তাহলে 50 কম্পনে, স্যার একটা জিনিস আমি বলি, কোন একটা তরঙ্গ 1 কম্পনে কত দূর যায়? 1 কম্পনে কিন্তু ল্যামডা পরিমাণ দূরত্বে যায়। 50 কম্পনে, এটা কিন্তু সে নাম্বার অফ কম্পন, এন নাম দেওয়া আছে, এন দেওয়া আছে 50। তাহলে কত দূর? এস মানে একটা সূত্র মনে রাখবা, এন ল্যামডা।
এটা মনে রাখবা। এটা আসলে কোনো স্পেসিফিক সূত্র না, এটা মুখস্থ মানে একটা ঐকিক নিয়ম থেকে আসা জিনিস, মনে রাখবা। এস মানে কি, তার মানে 50 কম্পনে কত দূর যাবে সেটা বের করে তো আমার ল্যামডা বের করা লাগবে, কিউ মাধ্যমে ল্যামডাটা বের করা লাগবে। আমাকে কি দেওয়া আছে এটা? আমাকে কি দেওয়া আছে বলো দেখি স্যার? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে স্যার। আচ্ছা, বেগ কার বেশি? কিউ এর বেশি, তাহলে ল্যামডা কার বড় হবে? কিউ এর বড় হবে। আর ব্যাখ্যা করব না। ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়াল টু কত দেওয়া আছে? 0.1 দেওয়া আছে। তো ল্যামডা ইকুয়াল টু বি বাই এফ, ভি কিউ ডিভাইডেড বাই এফ মাইনাস বিপি ডিভাইডেড বাই এফ। এফ কত দেওয়া আছে বাচ্চারা? এফ কত দেওয়া আছে? এফ দেওয়া নেই আমাদেরকে। আমাদেরকে কি কি দেওয়া আছে? মাধ্যমের বেগ দেওয়া আছে নাকি স্যার? বেগগুলো কত কত বলছে বলো? 350 300 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 0.1। সুতরাং আমাদের এফ ইকুয়াল টু কী হবে স্যার? 50/1 মানে 500 হার্টজ। সুতরাং আমার ল্যামডা কিউ কত বের হয়ে গেছে স্যার? ল্যামডা কিউ বের হয়েছে তোমার ভি কিউ ডিভাইডেড বাই এফ। ভি কিউ আমাদের দেওয়া আছে 350, এফ দেওয়া আছে আমাদের 500। করো তো স্যার দেখি। 0.7 মিটার। সুতরাং 50 কম্পনে কিউ মাধ্যমে যাবে 50 ইন্টু 0. এটা আমি সূত্রটা লিখি স্যার, এন ল্যামডা, তার মানে 50 ইন্টু 0.7, 5 × 7 = 35, তাহলে 350 মিটার। বুঝছো স্যার? বুঝছো? শুধু 35 আসে? আচ্ছা, তাহলে আমি মনে হয় ও হ্যাঁ 0.7, তাহলে হ্যাঁ সরি শুধু 35 আসে, শুধু 35 মিটার, 35 মিটার আছে। বুঝতে পারছো? আচ্ছা, একটা ছোট্ট সৃজনশীল করে শেষ করতে চাচ্ছি স্যার, একটা ছোট্ট সৃজনশীল করে শেষ করতে চাচ্ছি। বেজে গেছে 2 মিনিট সময় এক্সট্রা দাও না আমাকে, 2 মিনিট সময় আমাকে এক্সট্রা দাও। মানে একটা সৃজনশীলের মানে ইয়াটা করবো, ক নাম্বারটা উদ্দীপক লিখতে বেশিক্ষণ যাবে না। এটা হয়ে গেছে 8, এবার 9 দেখো স্যার। 9 নাম্বার আমাদের এরকম একটা সমীকরণ দিয়ে দিবে। বুঝতে পারছো? অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া থাকবে আর কি, সাইন 8πt। বুঝছো? একটি চলমান তরঙ্গ, একটি চলমান তরঙ্গ, একটি চলমান তরঙ্গ, ঠিক আছে? একটি চলমান তরঙ্গ যেখানে এক্স ও ওয়াই সেন্টিমিটারে প্রকাশ হয়েছে। এখানে কিন্তু বলে দিচ্ছে এক্স ও ওয়াই সেন্টিমিটারে প্রকাশ হয়েছে, যেখানে এক্স ও ওয়াই সেন্টিমিটারে প্রকাশ হয়েছে। ওকে, তরঙ্গটি 0.09 kg/m³ ঘনত্বের, তরঙ্গটি 0.09 kg/m³ ঘনত্বের, kg/m³ ঘনত্বের মাধ্যমের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে স্যার? এখন প্রশ্নের চাইছে কি দেখো স্যার, এটা গ নম্বর প্রশ্ন চাইছে, উদ্দীপকে বর্ণিত তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। উদ্দীপকে বর্ণিত তরঙ্গের কম্পাঙ্ক বের করো। তাহলে এখানে দেখো স্যার, আমরা এই গ নম্বরের আনসার কি করব? y = 6 sin 8πt - πx / 25। এটাকে যদি আরেকটু সাজাই লিখি স্যার, একটু এখানে স্যার এক্স এর যে সহগটা সেটা কমন নিয়ে ফেলি না স্যার আমরা? π/25 যদি এখান থেকে কমন নিই, ভালো মতো বুঝিও, π/25 যদি এখান থেকে কমন নিই,
তাহলে আমার এখানের মধ্যে কি আসবে বলো দেখি স্যার, পাই চলে আসবে, 25 দিয়ে মাল্টিপ্লাই হবে না, 8 25 কত 400 হয়ে যায় না স্যার, 400t মাইনাস এক্স এরকম হয় না স্যার। এইটাকে আমরা নাম্বার 1 দিয়ে দিব, এটা সবসময় মনে রাখবা। আমরা কি করবো, এক্সের সহগ যা আছে কমন নিয়ে ফেলবো। এখন কমন নেওয়া মানে উল্টা করে গুণ করে দেওয়া, উল্টা করে গুণ দিলে পাই কাটাকাটি চলে যাবে, 25 গুণ হয়ে যাবে স্যার। 8 25 কত 200 হয় নাকি স্যার? হ্যাঁ 200 হয়, আজকে আমার মাথা একটু হাই আছে স্যার। ওকে আচ্ছা, তাহলে 1 নংকে এদিকে দেখো, 1 নংকে y ইকুয়াল a sin twice pi by lambda vt মাইনাস এক্স এর সাথে তুলনা করে পাই। কি করছি, এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করছি। আমরা গত ক্লাসে এই যে দেখো না স্যার, আমরা এখানে অগ্রগামী তরঙ্গের সমীকরণ করছিলাম, a sin twice pi by lambda vt মাইনাস এক্স করছিলাম না? ওটা সেটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। এটা কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে এইটার সাথে আমরা কারা তুলনা করছি, আমাদের দেওয়াটাকে তুলনা করছি। করলে তাহলে এটাকে অগ্রগামী তরঙ্গ বলে, চলমান তরঙ্গ মানে কি অগ্রগামী তরঙ্গ বলে দিচ্ছে। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলছে কি, কম্পাঙ্ক বের করতে বলছে নাকি স্যার? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক বের করতে আমার কি কি লাগে স্যার? আমরা এতক্ষণ শিখছি না অনেকগুলো অঙ্ক করে, বেগ লাগবে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য লাগবে স্যার। তাহলে এখান থেকে সুন্দর মতো করে ছটপট করে মিলানো ফেলে স্যার, এই অংশের সাথে এই অংশ মিলে নাকি স্যার? তাহলে এখান থেকে আমরা কি পাই, পাই বাই 25 ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা। সুতরাং এখান থেকে ল্যামডা কি পাওয়া যায় স্যার, 50 সেন্টিমিটার। এখানে সব কিছু সেন্টিমিটার আছে, সেন্টিমিটার হবে, বুঝো নেই মানে আমার কথা, সবাই বুঝতে পারছো? তাহলে এবং আরেকটা ভিটিতে মিলাতে স্যার, ভি কত স্যার, 200 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে সুতরাং আমাকে কি বের করতে হবে স্যার, কম্পাঙ্ক এফ বের করতে হবে না? বি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ইকুয়াল টু বি বাই ল্যামডা আমরা বসিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই স্যার। সেন্টিমিটার অটোমেটিক কাটাকাটি চলে যাবে। তাহলে আমার কত আসবে স্যার, 4 হার্জ চলে আসবে। জিনিসটাকে বুঝতে পারছো স্যার? জি স্যার। ও 2πf দিয়ে, রাইট, ভেরি গুড। আমরা ইউজুয়ালি এই ফরম্যাটটাতে বেশি ট্রাই করবো, সব কিছু এখান থেকে বের করাটা ইজি এই জন্য। কিন্তু তোমার যদি বুদ্ধি থাকে এটাকে ওমেগা টি ধরতে পারো, ওমেগা মানে হচ্ছে কি 8π, এখান থেকেও বের করে নিয়ে আসতে পারো, এটাও অবশ্যই হবে। কিন্তু আমরা এই ফরম্যাট দেখাই কেন জানো স্যার? আমি এই ফরম্যাটটা দেখাই হচ্ছে কি, যে কোনো কিছু বের করতে পারো তুমি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবা। কারণ ওয়ান্স ইউ হ্যাভ ল্যামডা ভি, তোমার যা বের করতে হবে সব কিছু করতে পারবা। ধরো এখানেও সেম কথা বলতে পারে, এটি 50 কম্পনের পরে কত দূর অতিক্রম করবে। বুঝছো ব্যাপারটা এখন নাকি বুঝো নাই? 50 কম্পনের পরে কত দূর অতিক্রম করবে, তুমি ল্যামডা জানো, 50 কম্পনের পরে কত দূর অতিক্রম করবে, তুমি বের করতে পারবা না? পারবা? এটা বুঝাই দিতাম, এটার সাথে এটা মিলে এই দুইটা ইকুয়াল করে দিলে ল্যামডা বের হয়ে যায় না? বুঝছো? হ্যাঁ। সো তুমি এটাকে তখন ওমেগা টির সাথে তুলনা করে করতে পারো। সো তখন এটা তুলনা হবে, এই বাচ্চারা এদিকে দেখো, y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস ডেল্টা, এটার সাথে তুলনা হবে। বুঝতে পারছো স্যার? কিন্তু ব্যাপার হচ্ছে কি জানো, আমরা তরঙ্গের ক্ষেত্রে এই সমীকরণ, এটাকে তরঙ্গের সমীকরণ বলি না বেসিক্যালি, এটা তরঙ্গের কণার সমীকরণ। বুঝতে পারছো? এই জন্য আমার মনে হয় এইটা করাটাই সবসময় সমীচীন হবে, কারণ তুমি তরঙ্গের সমীকরণ দিয়ে করতেছো, রাইট? হ্যাঁ, এটাকে এটার সাথে তুলনা করে ফেলা যায়, কিন্তু করবো না আমরা, এটা এমসিকিউতে শর্টকাটে করলে করবো, রাইট? সো এখানে না করাটা বেটার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।